সামনেই বোর্ডের পরীক্ষা। ককবরকের প্রশ্নপত্র রোমান হরফে হবে কিনা তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আবার কি আশঙ্কা দেখা দিচ্ছে? রোমান হরফে উত্তরপত্র লেখা গেলেও প্রশ্নপত্র কি রোমান হরফে ছাপা হবে এবার? এই প্রশ্নের উত্তর জানতেই বারবার শিক্ষা ভবন ঘেরাও করছে ছাত্র সংগঠন টিএসএফ। কি বলছে শিক্ষা অধিকর্তা, জানবো আজ বিস্তারিত। শিক্ষা ব্যবস্থায় নানান অভিযোগ নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন ছাত্র সংগঠন সরব হয়, তার মধ্যে অবশ্যই এসএফআই রয়েছে। কখনো নয়া শিক্ষানীতি বাতিলের দাবি, তো কখনো বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হয় এসএফআই। ইতিমধ্যেই রাজ্যের কিছু বিদ্যালয় মার্জ হওয়ার খবরও চাউর হয়। বহু স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে পঠন পাঠনের সমস্যা হচ্ছে বলে অভিযোগ শোনা যায়। এডিসি এলাকার কিছু বিদ্যালয়ের পরিস্থিতি শোচনীয় বলেও কিন্তু অভিযোগ উঠছে। তাই প্রশ্ন জাগে, কেমন শিক্ষা লাভ করছে রাজ্যের তথা দেশের ভবিষ্যৎরা? মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে আসে। মাঝে মাত্র আর মাস দেড়েক সময়, তারপর শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ককবরক ভাষার প্রশ্ন রোমান হরফে হবে কিনা তা নিয়ে আবার একটা বিতর্ক দানা বাঁধছে। কি দাবি করছে ছাত্র সংগঠন, কি বলছে দপ্তর, এমন নানান বিষয় নিয়ে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি কতটা যুক্তিপূর্ণ এবং সেই দাবি মেটাতে দপ্তর, শিক্ষা দপ্তর কতটা আন্তরিক, তা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন টিএসএফ টাউন কমিটির প্রেসিডেন্ট মনীষ দেববর্মা এবং বিশিষ্ট এসএফআই নেতৃত্ব ডক্টর সৌরভ দেব। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মনীষ, প্রথমে আপনার কাছেই জানতে চাইবো যে আপনারা কিছুদিন পরপর আমরা দেখি শিক্ষা ভবন ঘেরাও করেন, বিক্ষোভ প্রদর্শন করেন, আপনাদের মূল দাবি কি? প্রথমেই ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে এবং যারা নিউজ ভ্যানগার্ডের দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমত নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা বিষয় নিয়ে টক শোটা রাখা হয়েছে, কারণ এটা প্রথমবার না। সেই রোমান স্ক্রিপ্টের একটা ইস্যু, ককবরক একটা হরফ নিয়ে একটা ইস্যু নিয়ে যে নিউজ ভ্যানগার্ড যে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা সলিউশনের জন্য, নিউজ ভ্যানগার্ডকে তার জন্য অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের টিএসএফ এর যে মূল দাবি ছিল, আমরা যখন 1968-এ আমাদের অর্গানাইজেশনটা জন্ম হয়, তখন থেকেই আমাদের দাবি ছিল যে ককবরক ভাষাটাকে রোমান লিপিতে পরিচালনা করা। কারণ দেখা যাচ্ছে কি যে ছাত্রছাত্রীরা যেটা সুইটেবল, ওরা যাতে পড়াশোনার ক্ষেত্রেই হোক, লেখার ক্ষেত্রেই হোক, ককবরক একটা টোনেল ল্যাঙ্গুয়েজ, সো তাতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা রোমান হরফটাকে ওরা বেছে নিয়েছে। আচ্ছা, আমরা জানি যেহেতু আমাদের লিপি একসময় ছিল, যদি আমরা ইতিহাস যদি একটু দেখি, তো তবু কি হয়েছে, কিভাবে লিপিটা মধ্যখান থেকে সেটা বদ্ধ হয়ে যায়, তো তাতে আমরা লিপিহীন হয়ে যাই। লিপিহীন বলতে আমাদের ভাষা আছে কিন্তু লিপি নিয়ে আমরা একটা চর্চায় থাকি। তবে তাতে কি দেখা যায় যে ছাত্রছাত্রীরা একটা আশায় থাকে, যে তাদের যে ইচ্ছা, যে একটা ভালোবাসা একটা স্ক্রিপ্টের উপর, তো তাতে তা নিয়ে ওরা একটা আশায় থাকে। তো সেই বিষয় নিয়ে আমরা টিএসএফ তখন থেকে দাবি করে আসছিলাম যে ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে পরিচালনা করা, যাতে ছাত্রছাত্রীরা হোক এবং ককবরক স্পিকিং পিপল যাতে তারা তাদের মনের মতো ইচ্ছে মতো ওরা একটা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারে। তো সেই বিষয় নিয়ে আমাদের এই দাবিটা আমরা করে আছি যে ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে পরিচালনা করা। এখন 45 বছর অলমোস্ট পেরিয়ে গেছে। এই 1979 সাল থেকে যদি ধরা হয়, যে বছর ককবরককে রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, 45 বছর পেরিয়ে গেলেও ককবরক এখনো কিন্তু তার হরফ পায়নি, হরফের স্বীকৃতি পায়নি। এখন প্রতি বছর পরীক্ষা আসে এবং পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে বিশেষ করে, তারা একটা শঙ্কার মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে যে প্রশ্নপত্রটা যে পাবো সেটা বাংলায় লেখা হবে না ইংরেজিতে লেখা হবে। অবশ্যই গতবারও এই ধরনের একটা বিতর্ক দানা বেঁধেছিল ঠিক পরীক্ষার আগ মুহূর্তে। তারপর আমরা দেখেছি
যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, লিখেছে রোমান হরফে অনেকেই, কিন্তু বাংলা হরফে প্রশ্নপত্র ছিল। এবং তারপর থেকে আমরা দেখছি, তখন থেকে আমরা দেখছি বা তার আগে থেকেও দেখছি, টিএসএ বরাবর দাবি করে আসছে এবং তার জন্য বারবার শিক্ষা ভবন ঘেরাও করছে। তাদের দাবি রোমান হরফে প্রশ্নপত্র ছাপাতে হবে, বাংলা অবশ্যই থাকবে, তার সঙ্গে রোমানও ছাপাতে হবে, এটাই তাদের দাবি। আমরা আরেকটু বিস্তারিত যাব, মনীষার কাছে জানবো, কিন্তু আমাদের সঙ্গে ডক্টর সৌরভ দেব রয়েছে, এসএফআই নেতৃত্ব। সৌরভ, আমরা বরাবরই দেখে আসছি এসএফআই এনইপির বিরোধিতা করছে, এসএফআই বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরোধিতা করছে, এবং বিদ্যাজ্যোতি প্রকল্প শুরু হয়েছে অনেকদিন হয়ে গেছে এখন, এবং যে কোনো প্রকল্প বা যে কোনো নতুন জিনিস শুরু হতে, যে কোনো গাড়িও স্টার্ট করতে কিছুটা সময় লাগে বা এমনটা বলা হয়। তো এখনো আপনাদের এই মুহূর্তে বিদ্যাজ্যোতি নিয়ে, এনইপি নিয়ে কি অবস্থান? সর্বপ্রথম নিউজ ভ্যানগার্ডের সকল দর্শকদের আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। একটা সময়োপযোগী একটা আলোচনা সভার মধ্যে আজকে আমরা আছি। এনইপি নিয়ে, বিদ্যাজ্যোতি নিয়ে আজকে আমরা কথা বলছি। মূলত এনইপি আর বিদ্যাজ্যোতি দুইটা আমি যদি আলাদা করে ডিসকাস করি, প্রথমেই যদি বিদ্যাজ্যোতির অবস্থান নিয়ে বলি, আমরা শুরু থেকেই বলছিলাম যে বিদ্যাজ্যোতি একটা দ্বিচারিতামূলক একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা সরকার প্রণয়ন করতে চাইছে স্কুলগুলোর মধ্যে। যে আমাদের দেশের মধ্যে তো ছাত্রছাত্রীদের আমরা বলে থাকি যে সাধারণত সবার জন্যই শিক্ষা ফ্রি হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যাদের কাছে, যারা হ্যাভনটসরা আছে, তাদের কাছে শুধু শিক্ষাটা নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র তাদের টাকা নেই বলে। তো এই জিনিসটার আমরা বিরোধিতা প্রথম থেকেই করে এসেছি। সেই সাথে বিদ্যাজ্যোতির নাম করে যেসব বেলুন উড়ানো হয়েছিল, আশা প্রত্যাশা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে যে নতুন কিছু মডেল স্কুল গড়ে তোলা হবে, সেক্ষেত্রেও আমরা দেখছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে, আমি কিছুদিন আগেও একটা ভিডিও দেখলাম, সেখানে ছিল যে বিদ্যাজ্যোতি স্কুল অমরপুর, সেখানে প্রধান শিক্ষকের সাথে একজন কথা বলছেন, সেখানে দেখা যাচ্ছে যে মিড ডে মিলের যে খাবার দেওয়া হচ্ছে তাদেরকে, ছাত্রছাত্রীদের, সেখানে দেখা যাচ্ছে যে কাঙ্কর পাথর মিশে আছে। আচ্ছা, বহু বিদ্যাজ্যোতি স্কুল এমন রয়েছে যেখানে ক্লাস এখনো ফাঁকা যাচ্ছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে কথা ছিল নতুন কিছু স্পেশালাইজড টিচার্স রিক্রুটমেন্টের, সেগুলো অবধি হয়নি, কিন্তু টাকা কিন্তু সরকার বরাবর নিয়ে যাচ্ছে তাদের থেকে। সেই সাথে বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলের, যদি বিদ্যাজ্যোতিটা, যেমন আপনি ইন্ট্রোডাকশনেই বললেন যে বিদ্যাজ্যোতিটা লাগু হয়েছে বেশ কয়েকটা বছর হলো, কিন্তু বিদ্যাজ্যোতির যে রেজাল্টটা কি হয়েছে, স্কুলগুলোতে তার প্রভাবটা কি পড়েছে, এটা বিগত বছরে যারা সিবিএসই বোর্ডের যে পরীক্ষা তারা নিল, সেই পরীক্ষার মধ্যে আগরতলার বনেদি স্কুলগুলোর যে রেজাল্টের অবস্থা দেখলাম, যেখানে উমাকান্ত স্কুল আগরতলার বহু পুরনো স্কুল, ভালো রেজাল্ট হতো, সেখানে যদি দেখা যাচ্ছে যে 50% ছেলেমেয়েরা মাধ্যমিকে ফেল হয়ে যাচ্ছে, তো তাহলে বুঝতে হবে যে বিদ্যাজ্যোতি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকারের বিফলতাটা কতটুকু। যদি 3-4 বছরে সেই বিদ্যাজ্যোতির স্কুলগুলোর মধ্যে তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে তুলতে পারেনি, ডেভেলপমেন্ট ফি তো নিচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট ফিটাই শুধু নিচ্ছে, প্রতিদিনে কিছু দিতে পারছে না, সেই জায়গায় ছেলে মেয়েদের উপর এখন তো একটা একটা তরোয়াল লটকাচ্ছে তাদের গলায়, যে বলছে যে 26 থেকে নাকি তাদের ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। 10 ক্লাস অব্দি আমি বাংলায় পড়াশোনা করলাম, আর এখন আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব ইংরেজিতে। এটা তো মানে তাদের সাথে ছেলে খেলা করা হচ্ছে, ইটস টার্নিং ইনটু এ জোক। এনইপির কথাটা যেখানে যদি বলি, এখানে যে কোনো নতুন একটা কিছু স্টার্ট করতে হলে তা নিয়ে ডিসকাশন হওয়ার দরকার, ডেলিভারেশন হওয়ার দরকার। এটাই আমরা বরাবর দেখে এসেছি যে কোনো নতুন কিছু যদি প্রকল্প চালু করা হয়, সেক্ষেত্রে ট্রেনিং দেওয়া হয় শিক্ষকদের, তাদের ডেকে আনা হয়, এখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তারপর পাইলট প্রজেক্ট হিসেবে সেটাকে অ্যাপ্লাই করে তার পরবর্তীতে সেটা রোল আউট করা হয়। আমাদের রাজ্যের মধ্যে এনইপির রোল আউট কি করে হলো স্কুলগুলোর মধ্যে, কলেজগুলোর মধ্যে? মুখ্যমন্ত্রী সাহেব, যিনি বর্তমানে যিনি এডুকেশন মিনিস্টারও, উনি একটা টাউনের একটা হলের মধ্যে প্রোগ্রাম ডাকলেন, শিক্ষকদের বললেন আসবার জন্য, প্রফেসরদের বললেন আসবার জন্য ছাত্রছাত্রীদের নিয়ে। সেখান থেকে একটা হলের মধ্যে একটা সভা করে বলছেন যে আজকে থেকে আমাদের রাজ্যে এনইপি চালু হয়ে গেল।
কোনো ডিসকাশন নেই, কোনো ডেলিবারেশন নেই, কোনো ট্রেনিং নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যা পরিবর্তন আনার দরকার এনইপিটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় সেটা নিয়ে কোনো কাজকর্ম নেই। যদিও আমরা এনইপি অ্যাজ আ হোল আমরা এটার বিরোধিতা করছি, কিন্তু একটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও তো এক্সিকিউশনের ক্ষেত্রেও তো তারা এটা ভুল করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনইপির রেজাল্ট তো এই হলো যে এখন ওই বলছে যে রেজাল্ট যখন বেরোলো, ছাত্রছাত্রীদের মধ্যে যখন তার বিরূপ একটা প্রভাব পড়লো, তখন তারা বলছে যে না ঠিক আছে, তোমরা 5th সেমেস্টার অবধি সবাই পাস করে যাবে, আমরা সরকার থেকে নোটিশ জারি করে দিচ্ছি যে 5th সেমেস্টার অবধি পাস করে যাবে। এটা তো বৃহত্তর একটা চক্রান্ত, ছেলে মেয়েদের ডিগ্রিহীন করে তাদেরকে 5th সেমিস্টার অবধি পাস করে যাবে নাকি 5th সেমিস্টার অবধি তাদের আটকানো হবে না, পরে এগুলোকে ক্লিয়ার করতে হবে, মানে ব্যাপারটা মানে কেমন ছিল? ব্যাপারটা তো এটা যে আমি পরীক্ষায় এখন ব্যাপারটা এমন হয়েছে দীপেন্দা, যে এখন 5th সেমেস্টার অবধি পরীক্ষায় বসলেও চলবে, বসলেও যদি আমি পাস না করতে পারি তাহলেও আমি প্রমোশন পেয়ে যাব। আচ্ছা, আর যদি আমি পরীক্ষায় নাও বসি তাহলে একটা মেডিকেল সার্টিফিকেটের ভরসায় আমার সেই সেমেস্টারটা চলে যাবে। কিন্তু এভাবে কি শিক্ষা ব্যবস্থাকে আমরা চাইছিলাম? সেই ধরনের কোয়ালিটি এডুকেশনের কথা তারা বলে থাকেন, কিন্তু এখানে তো কোয়ালিটির ব্যাপারটাই তো থাকছে না। একজন যদি কিছু না শিখে যদি পরের ক্লাসে প্রমোশন পেয়ে যাচ্ছে, তাহলে এটা নিয়ে ডিসকাশনের দরকার, ডেলিবারেশনের এখানে দরকার। আমাদের এই যে বিষয়টা আমরা এসএফআই এই বক্তব্যটা বারবারই শুনেছি, কিন্তু যখন আজ এনইপি চালু হয়ে গেছে রাজ্যে, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এনইপি চালু হয়েছে, এখানে আমাদের একটু যুক্তি দিয়ে আমাদের ব্যাপারটা একটু দেখার বিষয় রয়েছে যে আমরা সমালোচনা করছি কার, আমরা কি চাইছি না, আমরা কি গোটা এনইপিটাই চাইছি না, নাকি এনইপির এক্সিকিউশন আমাদের রাজ্যে যেভাবে হয়েছে বা ইমপ্লিমেন্টেশন আমাদের রাজ্যে যেভাবে হয়েছে আমরা সেটা চাইছি না। এনইপি গোটা এনইপিটাই যা যা বলা হয়েছে বা যা যা প্রপোজ করা হয়েছে বা টোটাল পলিসিটাই কি একদম মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো পলিসি, নাকি এটার ইমপ্লিমেন্টেশনে যদি ঠিকভাবে না হয় তখন সেটা সমস্যা হতে পারে? না, প্রথমত এখন যেটা আমি এনইপি নিয়ে বললাম, আমি রাজ্যের পরিস্থিতির কথা বললাম। এনইপি একটা সেন্ট্রালাইজড পলিসি, তো সেন্ট্রালাইজড পলিসি যেহেতু, এডুকেশন কিন্তু একটা কনকারেন্ট লিস্টের সাবজেক্ট, সেখানে স্টেটের যেমন একটা ইয়ে থাকে তেমনই সেন্টারও জুরিসডিকশনের মধ্যে পড়ে। তো এটার মধ্যে একটা ডায়লগের কথা আমরা বলছিলাম, ডেলিভারেশনের কথা বলছিলাম সমস্ত স্টেক হোল্ডারদের সাথে নিয়ে। একটা কাস্তুরীরঙ্গন রিপোর্ট কিংবা অনেকেই কে রিপোর্ট বলে সেটাকে জেনে থাকেন, কিন্তু সেই কাস্তুরীরঙ্গন রিপোর্টটাকে মানে মূল করে সেটার ভিত্তিতে মানে একটা গোটা শিক্ষানীতি চালু করা, সেটা আমাদের মনে হয় যে সেটা ঠিক নয়। এনইপির বেসিক আইডিয়ার মধ্যেই ফ্লো আছে, যেমনটা বিদ্যাজ্যোতির ক্ষেত্রে আছে যে এটা একটা এক্সক্লুশনারি পলিসি, এনইপিটাও বরাবরই এক্সক্লুশনারি পলিসি। যদি রিসার্চের কথা বলি, তাহলে রিসার্চের ফান্ড অ্যালোকেট হবে সেটা নির্ণয় করবে প্রধানমন্ত্রীর দপ্তরে বসে। সেটা তো মানে এখন কোন প্রজেক্টটা নিয়ে রিসার্চ হবে এটা যদি এতটা সেন্ট্রালাইজড হয়ে যায়, তাহলে আমরা কনকারেন্ট লিস্টে তো তাহলে সংবিধানের উপরেই তো মানে আক্রমণ নেমে আসছে। কনকারেন্ট লিস্টের ব্যাপারটাই তো আর থাকছে না যদি সবকিছুর এত সেন্ট্রালাইজেশন চাই। অনেক জায়গায় আছে বলছে তারা ফান্ডিং না, বলছে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবে, কেজি থেকেই নাকি তারা শিক্ষা দীক্ষার ব্যবস্থা চালু করবে, কিংবা সেই মডেল অফ এডুকেশন যেটা আমরা এতদিন পড়ে আসছিলাম সেটাকে নাকি আমূলচূল পরিবর্তন করবে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে উইদাউট এনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উইদাউট এডিশনাল ফান্ডস, ফান্ডলেস মানে কোনো প্ল্যান তো কাজ করে না। তো সেই জায়গায় বলছে উই উইল ডিপেন্ড আপন প্রাইভেট সেক্টর। তো এইভাবে মানে সরকারি শিক্ষার কে যদি নষ্ট করার একটা নীতি থাকে, তাহলে এই সবগুলোর রসদেই এই জাতীয় শিক্ষানীতি, নতুন জাতীয় শিক্ষানীতির মধ্যে সবগুলোই রয়েছে। ওকে, আমরা আসবো বিস্তারিত আরো আলোচনা, জাতীয় শিক্ষানীতি হোক কিংবা বিদ্যাজ্যোতি প্রকল্প হোক। বিদ্যাজ্যোতির যে ফলাফল গত বছর দেখা হয়েছিল এবং গত বছরের ফলাফল অবশ্যই হতাশাজনক, কিন্তু সেটা কি শুরুর একটা বছর বা প্রত্যেক বছর কি একই ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে রোমান হরফ নিয়ে এসএফআই কি অবস্থান? দেখুন, এখানে টিএসএফ এর আমাদের প্রতিনিধি বন্ধু রয়েছেন। আমরা বরাবরই বলে আসছি যে এটা নিয়ে ডিসকাশনের দরকার। একতরফা মনোভাব আমরা পছন্দ করছিও না, কিংবা আমরা চাইছি যে এটা নিয়ে ককবরক ভাষার যারা গবেষক রয়েছেন তাদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, যারা ভাষাটাকে বোঝেন ভালো করে তাদের নিয়ে বসার দরকার। আমি যতটা ককবরক এই ব্যাপারে কিংবা ককবরকের ব্যাপারে যতটা জানি, এমন বেশ কিছু শব্দাবলী রয়েছে যা প্রয়োগে আছে, কিন্তু সেটা বাংলা হরফে যদি মানে বলা হয় তাহলে কিংবা লিখতে দেওয়া হয়, তাহলে বেশ কিছু শব্দই কিন্তু আবার সমস্যা, মানে সেটা লিখে বাংলা হরফে এটা সমস্যা হয়।
অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনের সাথে কিন্তু সেটার মিল থাকে না। মিল হয় না। আবার এতদিন অবধি যারা বাংলায় পড়ে এসেছেন তাদের ক্ষেত্রেও সেই রোমান হরফটাকে পুরোপুরিভাবে একাত্ম করাটা নিয়ে সমস্যা রয়েছে। তো এখন আপাতত যে যেটা চাইছে, আমাদের আপাত দৃষ্টিও যদি বলি, ইমিডিয়েট যদি সার্কামস্ট্যান্সেসে বলি, দুটা হরফেই হলে ভালো। দুটা হরফে হলে যারা রোমানে লিখতে চাইছে তাদের রোমানে লিখতে সুবিধা হবে, যারা বাংলা হরফে লিখতে সুবিধা হবে তারা বাংলা হরফে লিখবে। কিন্তু এটা নিয়ে ওয়াইডার ডিসকাশন এন্ড ডেলিভারেশনের দরকার আছে, কারণ আমি একটা কিছু চাপিয়ে দিতে পারি না। না সৌরভ, আমি যেটা জানতে চাইছি যে 1979 থেকে আজকে 2024 প্রায় শেষ, আমরা কয়েকটা দিন বাকি রয়েছে। আর কতদিন সময় লাগবে ককবরক ভাষার একটা ভাষার লিপি নির্বাচন করতে বা লিপিকে স্বীকৃতি দিতে? একটা ভাষাকে আজ থেকে 45 বছর আগে স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু তার লিপিকে এখনো স্বীকৃতি দেওয়া হলো। দেখুন, রোমান ভাষার যে রোমান হরফের যে ব্যাপারটা, রোমান হরফের ব্যাপারটা যতটা ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের রাজ্যে যত নতুন করে বাড়বে, সেই সাথে রোমান হরফ বোঝার লোকও বাড়বে। একটা সময় যখন স্কুল ছিল না, তখন বাংলায় লিখতে কিংবা বাংলা পড়তে অনেকটা সুবিধা হতো, বেশিরভাগ স্কুলে বাংলায় তারা পড়াশোনা করাতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় পরিস্থিতি একরকম ছিল, আজকের দিনে পরিস্থিতি একরকম। ভবিষ্যতে পরিস্থিতি গিয়ে কি দাঁড়াবে সেটা সেটাই আমাদের তারপর আমাদের সেই সিদ্ধান্তে এসে করতে হবে। আমরা যখন বিদ্যাজ্যোতি নিয়ে কথা বলছি, আমরা যখন এনইপি চালু হওয়া নিয়ে কথা বলছি এবং বিদ্যাজ্যোতির এই ধরনের হতাশজনক ফলাফলের কথা বলছি, তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যখন রাজ্যে যখন প্রত্যেকটা মহকুমায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপনের কথা হয়েছিল শুরুতে কিন্তু সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলতো। কিন্তু আজ সেই সব স্কুলে দেখা গেছে প্রায় 7-8-10 বছর পরে সেই সব স্কুলে এখন আর আসন পেতে সমস্যা হয়, অনেকেই সেই জায়গাতে সেই স্কুলে সিট পান না, ভর্তি হতে পারে না। আমি একটু মনীষের কাছে ফিরে আসবো। মনীষ, ককবরক ভাষার 1979 থেকে লিপির স্বীকৃতি নিয়ে দাবি, কিন্তু যেটা ছাত্রছাত্রীরা অন্যরা না হয় আমি ধরে নিলাম কাজে কর্মে বা যারা সাহিত্য চর্চা করছে তারা না হয় তাদের মতো করে রোমান হরফে বা যার পছন্দ বাংলা হরফে সে করছে, বা যাদের অন্য কোনো হরফে স্বাচ্ছন্দ্য বোধ করছে সেটা করছে। কিন্তু ছাত্রছাত্রীরা যারা রোমান হরফে পড়াশোনা করছে ক্লাস 10 অবধি, এবং তারা যখন বোর্ডে যাচ্ছে, বোর্ডে গিয়ে যখন তারা অন্য ভাষায়, বাংলা ভাষায় হোক বা অন্য কোনো ভাষায় যদি তাদেরকে দেওয়া হয়, তাদের সমস্যা পড়বে, এটা স্বাভাবিক, এটাকে অস্বীকার করার জায়গা নেই। বোর্ড কর্তৃপক্ষ কি বলছে, শিক্ষা অধিকর্তা কি বলছে? আমরা কিছুদিন পরপরই দেখছি যে টিএসএফ কিন্তু শিক্ষা ভবন ঘেরাও করছে, শিক্ষা ভবনে ডেপুটেশন দিচ্ছে। এখন বোর্ডের কি এবারের কি বক্তব্য? দেখুন, প্রথম ভালো কোয়েশ্চেন একটা, তবে আমি একটু এটা টাচ করে যাই। 45 ইয়ার্স হয়ে গেছে যে এই লিপি আমাদের যে ককবরক ভাষাটাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু যখন স্বীকৃতি দেওয়া হয়েছিল তখনও কিন্তু গভর্নমেন্ট পলিসি থেকে কোনো স্পেসিফিক বলা হয়নি যে বাংলা হরফে ককবরক একটা স্ক্রিপ্ট। তখন যে সরকার ছিল ওরা বাংলা দিয়েই যে কোয়েশ্চেন পেপারগুলি সেট আপ করে আসছিল, প্রচলিত ছিল, বাংলাতেই প্রচলিত ছিল, কিন্তু গভর্নমেন্টের কোনো পলিসি নেই। তাতে ইংলিশও হতে পারতো, রোমানও হতে পারতো, কিন্তু তখন সেটা বাংলায় চলে যাচ্ছে। তো এখন কি দেখা যাচ্ছে যে ডে বাই দ্য স্টুডেন্টস আর রেডি টু, দে আর উইলিং টু রাইট দি রোমান স্ক্রিপ্ট। তো তাতে ত্রিপুরা রাজ্যে 3-3টে ভাষা কমিশন হয়ে গেছে। এখন একটা কমিশন করা হয়েছে ডাক্তার অতুল দেববর্মার লিডারশিপে। 3-3টে ভাষা কমিশন যখন হয়েছে, সম্ভবত একটার রিপোর্টটা মনে হয় জমা পড়েনি, দুটোর রিপোর্ট জমা পড়েছে। রিপোর্টগুলি কি বলছে? রিপোর্টগুলি বলছে যে ম্যাক্সিমাম ইন ফেভার অফ রোমান স্ক্রিপ্ট। তো যখন সরকার একটা কমিটি তৈরি করে, একটা ভাষার যখন লিপির খুঁজে ওরা একটা কমিটি তৈরি করে, তখন যে কমিটি যখন একটা স্ক্রিপ্ট বা একটা ওদের যে কাজটা ছিল যে রিসার্চ করা, ওরা রিসার্চ করে যখন তারা ওদের আনসারটা ওরা সাবমিট করে, যেখানে দেখে ইন ফেভার অফ রোমান স্ক্রিপ্ট ম্যাক্সিমাম চলে এসেছে, তাতে সরকারের কি অসুবিধা হচ্ছে যে রোমান স্ক্রিপ্টে যে একটা কোয়েশ্চেন পেপার সেটা করে দেওয়া বা একটা রোমান স্ক্রিপ্টে লিপিটাকে ওরা পরিচালনা করে দেওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, ছাত্ররা, সরকার যেহেতু ছাত্রদের এবং জনগণের জন্য কাজ করে এবং তাদের জন্য বাবা চিন্তা করারও দরকার, কারণ ছাত্ররা পরীক্ষা আর বেশি দিন নেই, 2-3 মাস পরীক্ষা শুরু হয়ে যাবে সম্ভবত। তো ছাত্ররা আতঙ্কে আছে যে কি স্ক্রিপ্ট দিয়ে কোয়েশ্চেন পেপার আসবে এবং
ওরা আবার নাকি সেই গতবারের মতো নাকি সেই প্রবলেমটা ওদের ফেস করতে হয়। তো সেই বিষয় নিয়ে যখন আমরা প্রেসিডেন্টের সাথে টিবিএস এর প্রেসিডেন্টের সাথে আমরা সাক্ষাৎ করি, প্রেসিডেন্ট স্যার ওনার একই বক্তব্য যে যেইভাবে চলে আসছিল সেইভাবেই চলবে এবং যা হবে সেটা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট পলিসি, যেটা কি বলে ওটাকে পলিসি মেকার, আচ্ছা পলিসি মেকার ওটা চিন্তা ভাবনা করবে। তো আমরা বাধ্য হই, আমরা টিএসএফ যেহেতু আমাদের এটা একটা মূল একটা দাবি, তো আমরা বাধ্য হই, আমরা টিবিএসসি কে আমরা আন্দোলন করি, আমরা ঘেরাও করি। তো আমাদেরকে চিফ সেক্রেটারির পক্ষ থেকে একটা সাক্ষাতের জন্য একটা আমাদের কল আসে। তো আমাদের টিএসএফ এর প্রতিনিধিরা, আমাদের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা হয় এবং যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট এবং যা যা বলার ছিল ওরা আমাদের টিএসএফ এর পক্ষ থেকে আমাদের সেন্ট্রাল কমিটি ওরা রিপ্রেজেন্ট করে ওরা বলেছে। তো এখন আমরা এটাই বসে আছি যে সরকার গভর্নমেন্ট আমাদেরকে টাইম দিয়েছে। এটা কবের ঘটনা? চিফ সেক্রেটারির সঙ্গে দেখা সম্ভবত 13 অথবা 13 নভেম্বর। হ্যাঁ ওকে, নভেম্বর মাসে। ওকে, নভেম্বরের মাঝে। হ্যাঁ নভেম্বরের মাঝে। ওকে ফাইন। তো চিফ সেক্রেটারির সাথে আমরা কথা হই, তখন ওনারা বলে যে এই বিষয় নিয়ে সরকারের সাথে আলোচনা করবে। চিফ সেক্রেটারি যা সম্ভবত টিবিএসসি বোর্ড, আমরা অনেকবার আমরা আমাদের মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি টু দ্য কপি টু দ্য চিফ সেক্রেটারি চিফ মিনিস্টার। চিফ সেক্রেটারির সাথে কথা বলে আমরা যা শুনতে পাই যে টিবিএসসির পক্ষ থেকে আমরা যা যা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি ওটা ওরা পাঠায়নি। ওরা শুধু বালবারি মুখ শুধু বলে যে স্টুডেন্টের এই ডিমান্ড, কিন্তু আমরা কপি টু করেছিলাম যে চিফ মিনিস্টারের কাছে যাতে এই চিঠিগুলি পৌঁছুক, সরকার যাতে এইগুলি বিবেচনা করুক। কিন্তু আমরা চিফ সেক্রেটারির সাথে দেখা করে দেখলাম যে ওনার নলেজে এই রোমান স্কিমের বিষয় নিয়ে নেই এত কিছু। ওকে, এখানে মনীষ একটা জিনিস একটু ক্ল্যারিফাই প্রয়োজন রয়েছে। আমরা বারবার বলা হচ্ছে যে সিবিএসসি বোর্ডের কাছে এখন কথা হচ্ছে যে সিবিএসসি বোর্ডের তো হচ্ছে, সিবিএসসি তে ককবরক রয়েছে, ককবরক ভাষা রয়েছে। এখন সিবিএসসি ইংলিশ মিডিয়াম বোর্ড, এখন সিবিএসসি তে ককবরক কি ভাষায় প্রশ্নপত্র হয়? এটাই বড় প্রশ্ন। সিবিএসসি যেহেতু আমরা সবাই জানি এটা ইংলিশ মিডিয়াম একটা ক্লাস, সবাই ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করছে সেখানে। তো এটা তো সাধারণ, সবাই তো নিজের একটা মাতৃভাষাকে নিয়ে পড়াশোনা করার সবার একটা ইচ্ছা থাকে। সবাই যেহেতু এই অপরচুনিটিটা ওরা পেয়েছে, তো দেখা যায় যে ওরা যখন নিজের মাতৃভাষা নিয়ে ওরা পড়াশোনা করতে যাচ্ছে, ওরা লিপি নিয়ে ওরা আটকে যাচ্ছে। অনেকে নিজের ইচ্ছাতে সেই স্ক্রিপ্ট ইস্যু নিয়ে ওরা আতঙ্কে বসে আছে যে আমরা আমাদের মাতৃভাষা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো আমরা স্ক্রিপ্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে যে কি গতবারে যে কোয়েশ্চেন পেপারটা, গতবারে আমাদের সিবিএসই তেও সেম বাংলা স্ক্রিপ্ট বাংলা হরফ দিয়ে কোয়েশ্চেন পেপারটা করানো হয়েছে। তো তাতে অনেক ছাত্রছাত্রীরা আতঙ্কে মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওরা সেই কোয়েশ্চেন পেপারগুলি ওরা, কারণ কে চাইবে যে কোয়েশ্চেন পেপার না লিখে সেরে আসবে? তো ওরা তবু ওদের মতো করে ওরা যা বুঝতে পারে, বাংলা হরফে যা কোয়েশ্চেন পেপার ওরা বুঝতে পারে সেইভাবে ওরা ওনাদের মতো করে কোয়েশ্চেন পেপার লিখে আসলো। কিন্তু পরে কোয়েশ্চেন যখন এক্সাম পরবর্তীকালে ওরা আমাদের সাথে দেখা হয়, ওরা বলে যে ওদের মনের যে দুঃখগুলি আমাদেরকে ওরা শেয়ার করেছে, যে একটা আমাদের যে একটি মাতৃভাষা নিয়ে আমরা একটা পড়াশোনা করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা এইভাবে যদি আমাদেরকে স্ক্রিপ্ট বিষয় নিয়ে যদি আমরা আটকে দেওয়া হয় তো কিভাবে হবে? কারণ ডেমোক্রেটিক কান্ট্রিতে যখন পিসফুল যখন থাকবে, যখন ইকুয়ালিটিটা মেনটেন করা হবে, যেইখানে ইকুয়ালিটি মেনটেন করা হচ্ছে না, তো সেখানে কিভাবে পিসফুলটা আমরা রক্ষা করতে পারবো? সেটা হচ্ছে বড় একটা কোয়েশ্চেন মার্ক। তো এটাই আমাদের একটা সরকারের কাছে এটাই আমাদের একটা আপিল ছিল এবং ডিমান্ড ছিল যে ছাত্ররা চাইছে এবং ককবরক স্পিকিং পিপল, আমরা যারা সেই ভাষা নিয়ে আমরা চর্চায় আছি, আমাদেরকে দায়িত্ব দিন, আমাদেরকে ছেড়ে দিন না আমরা কি ভাষায় আমরা পছন্দ করি, কি স্ক্রিপ্ট আমরা পছন্দ করি। তাতে এত আলোচনা করা, এবং আলোচনা তো অনেক হয়েছে, 3-4টা ভাষা কমিশন হয়েছে, সরকার 3-4টা সরকার এসছে গেছে, তবু তো আজ পর্যন্ত এই একটা স্ক্রিপ্টের বিষয় নিয়ে আজ পর্যন্ত সরকার ব্যর্থ। যে একটা স্ক্রিপ্টের তাহলে এখন অবধি আমরা বলতে পারি যে যারা এবার বোর্ড পরীক্ষা দেবে তাদের হাতে বাংলা স্ক্রিপ্টই যাবে বলে এখন অবধি ধারণা করা হচ্ছে। রোমান হরফে প্রশ্নপত্র ছাপা হবে না বলে এখন অবধি যতটুকু খবর আমরা এটা বলতে পারি। কোনো ধরনের প্রতিশ্রুতি রোমান হরফে সিবিএসসি হোক কিংবা টিবিএসসি হোক, রোমান হরফে প্রশ্নপত্র ছাপা হবে বলে কোনো ধরনের প্রতিশ্রুতি শিক্ষা দপ্তর থেকে
না। আপনাদের দেওয়া হয়নি? না। ওকে, আমরা দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছে, যারা বোর্ড পরীক্ষার্থী, গতবার এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। এখন অবধি বোর্ডের পরীক্ষার আর কিছুদিন বাকি রয়েছে। এখন অবধি যতটুকু খবর, যেটা টিএসএফ এর নেতৃত্বরা বলছেন, যে শিক্ষা অধিকর্তার সঙ্গে বারবার ওনারা দেখা করেছেন, চিফ সেক্রেটারির সঙ্গেও দেখা করেছেন। এখন যারা পরীক্ষা দিচ্ছেন, টিবিএসসি পরীক্ষা যারা দিচ্ছেন, যদি রোমান হরফে উত্তরপত্র লিখলেও উত্তরপত্র লেখা নিয়ে কোনো ধরনের কথা হয়েছে এবার, যেটা গতবার হয়েছিল উত্তরপত্র কি না। ভাষায় লিখবে? উত্তরপত্র তো যখন থেকে ককবরকের স্বীকৃতি যখন পায় তখন থেকে উত্তরপত্র যার যার মতো স্ক্রিপ্টে ওরা লিখে আসতো। কিন্তু দেখা গেল কি যে গতবার আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট, উনি যখন সেই চেয়ারে বসলেন, তখন উনি একটা পলিসি তৈরি করে ফেলেছেন যে প্রশ্ন যে যদি বাংলা হরফে হয়, উত্তরটাও যাতে বাংলাতেই হয়, এটা একটা পলিসি উনি বের করেছিলেন ওনার পক্ষ থেকে। তো আমরা টিএসএফ আমরা আন্দোলন করতে বাধ্য হই। গতবার আমরা স্ট্রাইকও বনও দেখেছিলাম এক্সামের ঠিক কিছুদিন আগে। তো তখন সরকার পক্ষ থেকে এটাই বলল যে উত্তরপত্রটাও ইংলিশই, রোমানি, যার যে স্ক্রিপ্ট ইচ্ছা ওরা এটা দিয়ে লিখতে পারবে। তো উত্তরপত্রটা আগের থেকে যার মতো লিখে আসতো। কিন্তু গতবার দেখলাম যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি একটা পলিসি বের করে ফেলেছিল যে কোয়েশ্চেন পেপারের যে একটা কি বাংলা দিয়ে যদি হয়, তাহলে এবার সে ধরনের কোনো কথা হয় না। কথা হচ্ছে কি, গতবার উনি যা বলেছেন, উনি এটাও বলেছেন টিচার শর্টেজ। কিন্তু আমরা দেখলাম আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক ছাত্র ছাত্রীরা ককবরকে এমএ করে ওরা বেকার বসে আছে। কিন্তু সরকার যদি চায়, ওরা ককবরকের টিচার ওরা রিকোয়েস্ট করতে, ওদের কি কোনো চিন্তা ভাবনা নেই? ওরা যেহেতু বলছে যে টিচারদের কি বলে প্রবলেম হয় যে বাংলাতে কোয়েশ্চেন করে আনসারটা রোমানে দেখতে, যদি এতই যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে সরকারের কি অসুবিধাটা কোথায় যে টিচার রিক্রুটমেন্ট করাটা? হাজার হাজার এখানে আমাদের এমএ কমপ্লিট করে, ককবরে এমএ কমপ্লিট করে বসে আছে আমাদের ছাত্র ছাত্রীরা, বেকার বসে আছে, চাকরি খুঁজছে, চাকরি নেই। তবে সরকার সেই বিষয়ে, যদি সরকার কিন্তু পারতো, যদি এতই যদি টিচারের যদি শর্টেজ থাকতো, সরকার টিচার রিক্রুটমেন্ট করে সেই বিষয়টাকে ওরা সলভ করে দিতে পারতো। কিন্তু না, সরকার তো সেটা করছে না। সরকার চাইছে যে না, এই বিষয় নিয়ে যেহেতু চর্চা চলতে দিন, করতে দিন, হোক, এইভাবে চলুক, সরকার এটা চাইছে। এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। এই যে পলিসি মেকিং যে রিজিডিটিটা আমরা এই সরকারের মধ্যে দেখছি, এই রিজিডিটিটাই তো সবচাইতে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে যেটা টিএসএফ এর প্রতিনিধি বললেন এখানে, যে একটু ফ্লেক্সিবিলিটি যদি তারা পারমিট করতো, তাহলে এই সমস্যাটা এত ব্যাপক আকার কিন্তু ধারণ করতো না। কারণ ছাত্রছাত্রীদের বাংলা হরফে কোয়েশ্চেন হবে, সেই সাথে একটা এক্সট্রা রোমান হরফে কোয়েশ্চেন হলেই কি সমস্যা ছিল? সৌরভ, রিজিডিটির কথা যদি বলা হয় তাহলে শুধু সেই সাথে আরেকটা যে বিষয়টা ভালো উত্থাপন করলেন টিএসএফ এর প্রতিনিধি এখানে, যে ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের বরাবরই একটা শিথিলতা আমরা লক্ষ্য করছি। এটা সত্যি যে প্রচুর সংখ্যায় ককবরক পড়াশোনা করা ছেলেমেয়েরা কিন্তু বেকার বসে আছে। কিন্তু বিগত 6 বছর 7 বছরে আমরা কিন্তু ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার রিক্রুটমেন্ট হতে দেখিনি। কিংবা সরকারের যদি কোনো সদিচ্ছা থাকতো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেই সদিচ্ছাটাও আমরা লক্ষ্য করতে পারিনি। অ্যাটলিস্ট একটা আশা তো দিতে হয় যে আমরা রিক্রুটমেন্টের জন্য সহৃদয়, এই আশাটাও তারা দিতে চাইছে না। এই ধরনের সরকার যদি মানে তাদের পলিসি হয়। ওকে, সরকারের কথাই যখন উঠছে আর রিজিডিটির কথাই যখন উঠছে, তখন ককবরক ভাষা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সরকারকেই দেখেছি রিজিড থাকতে। আমরা বিভিন্ন কমিশনগুলো কিন্তু দেখেছি, পবিত্র সরকার কমিশনও কিন্তু হিমঘরে চলে গেছে। এই কমিশনের রিপোর্ট কি হয়েছে, তারপর এই কমিশনই বা কেন গঠন করা হলো, এবং এই কমিশনের রিপোর্ট পাওয়ার পর কি করা হলো, খোদ পবিত্র সরকার স্যার ইনি কিন্তু এসে কিন্তু ভ্যানগার্ডের কনক্লেভে বলে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কমিশন গঠন করা বা কমিশন গঠন করে কমিশন রিপোর্ট দেবে, তারপর আদৌ কি তার উপর অ্যাক্ট হবে? অ্যাক্ট কি হয়? আমাদের এখানে কেউ কি করেছে? কিন্তু আলটিমেটলি যারা ভুক্তভোগী, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রধান ভুক্তভোগী ছাত্রছাত্রীরা, যারা আগামীর ভবিষ্যৎ, যারা আজ পড়াশোনা করছে আগামীকে সুন্দর করার জন্য, তারা কিন্তু ভুক্তভোগী। এখন সৌরভ, আমরা যদি এসএফআইর দিকে তাকাই, এসএফআই নানান বিষয় নিয়ে যখন রাস্তায় সরব হয় বা এসএফআইও শিক্ষা ভবন ঘেরাও করে, তার মধ্যে স্কুল মার্জের একটি ব্যাপার নিয়ে আমরা দেখেছি এসএফআইকে সরব হতে। স্কুল মার্জের যে কারণ,
যেটা হয়েছে বা সরকারিভাবে সেই ব্যাপারে কোনো ধরনের তথ্য না থাকলেও শোনা গেছে যে স্কুল মার্জ যে হচ্ছে সেটা কারণ হচ্ছে যে যেখানে ছাত্র কম, একদমই ছাত্র নেই, সেই সব স্কুলগুলোকে সেখানে শিক্ষক হোক বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সেখানে ব্যবহার না করে বা ওয়েস্ট না করে পাশাপাশি একটা স্কুলে যদি সবগুলোকে একসঙ্গে সম্মিলিত করে ইনফ্রাস্ট্রাকচার হোক বা পরিষেবা হোক করা দেওয়া হয় এবং তাহলে হয়তো শিক্ষা পরিষেবাটাকে ভালোভাবে দেওয়া যাবে। দেখুন, এই ব্যাপারে আমরা এসএফআই এর পক্ষ থেকে বরাবরই সরব ছিলাম। স্কুল মার্জারের ব্যাপারটা স্কুল মার্জার বলে দেখছি না আমরা, স্কুলের সংখ্যা কমানোকে এই মূল কারণ হিসেবে আমরা দেখছি। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে রাজ্যের মধ্যে শিক্ষক কর্মচারীদের স্বল্পতা। একদিকে 10,323 শিক্ষকরা যাদের আজকে এই করুণ অবস্থা, সেই শিক্ষকদের যখন চাকরি গেল তাদের কিন্তু অল্টারনেটিভ কোনো রিক্রুটমেন্ট কিন্তু সরকার করতে পারেনি। 2 বছর হয়ে গেল, এই গত পরশুদিন কিংবা গতকালকে একটা টেটের বিজ্ঞপ্তি এসছে, কিন্তু যারা টেট পাস করে বসে আছেন তারাও কবে নাগাদ চাকরি পাবেন সেটারও কিন্তু গ্যারান্টি সরকার করতে পারছে না। সেই জায়গায় দেখতে গেলে আমরা আমাদের দেশের মধ্যে রাইট টু এডুকেশনের কথা বলে থাকি। রাইট টু এডুকেশনের মধ্যে আমাদের সরকার কিন্তু সেভাবে চিন্তা করতে হবে দ্যাট উই হ্যাভ টু কানেক্ট টু দ্য লাস্ট পারসন, আমাদের শেষ ব্যক্তিটা অব্দি পৌঁছে যেতে হবে। আমরা যখন এই রাজ্যে বাম গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে থাকি তখন জনশিক্ষা সমিতির কথা আমাদের উল্লেখ করতেই হবে, যেখানে জনশিক্ষা সমিতি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছে। সেখানে স্কুলে স্টুডেন্ট কজন সেটা নির্ভর করে যদি আপনি স্কুল বন্ধ করে দেন তাহলে সেই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েটা কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। সরকার এই ব্যাপারটা কেন দেখতে চাইছে না? এই যে তাদের যে ব্যয় সংকোচনের যে নীতি, এই ব্যয় সংকোচনের নীতির এই মানে যা দুর্বিষহ একটা অবস্থা তৈরি করেছে, স্কুলগুলোতে কোনো টিচার নেই, স্কুল টিচারের জন্য আমরা দেখছি ছাত্র যে আসছে না, ছাত্র না আসার পেছনে কারণ কি হতে পারে সেটা কি কোনোভাবে সার্ভে করা হয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে? ছাত্রদের কাছে পৌঁছাতে হলে যা যা করণীয় সরকার কি তা করছে? প্রথম কথা, শুধুমাত্র এখন আমি এই কিছু দিন আগেও দেখলাম একটা স্কুলের মধ্যে সাউন্ড বক্স বাজছে, স্কুলটা চালু আছে, চালু অবস্থায় সেই স্কুলে সাউন্ড বক্স বাজছে, সাউন্ড বক্সের মাধ্যমে ছেলে মেয়েদের পড়ানো হচ্ছে। তো সেই অবস্থায় মানে সরকার যদি সত্যি মানে এটা তাদের প্রায়োরিটি লিস্টে, রেকর্ডেড ভার্সন বাজছে নাকি কেউ লাইভ? রেকর্ডেড ভার্সন বাজছে, রেকর্ডেড ভার্সন বাজছে। ছেলে মেয়েরা চাইলে আমি ভিডিও আপনাদের দেখিয়ে দিতে পারি। আচ্ছা, রেকর্ডেড ভার্সন বাজছে, ছেলে মেয়েরা বাইরে বসে খেলছে দুলছে। এমন বহু স্কুল আছে সংখ্যায় যেটা শতে হবে, বিশেষ করে এডিসির মধ্যে, যেখানে একটা স্কুলের মধ্যে একজন শিক্ষক 5 ক্লাসের বাচ্চা গিয়ে যেখানে 1 ক্লাসের ক্লাস নিচ্ছে, 2 ক্লাসের ক্লাস নিচ্ছে, 3 ক্লাসের ক্লাস নিচ্ছে। তো এই অবস্থা যদি থাকে, যেখানে আমরা বরাবর দেখে আসছি যে ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে শিক্ষকের দাবিতে, এই অবস্থা তো আমরা আগে কোনোদিন এই রাজ্যে দেখিনি। তো একটা ড্রামাটিক একটা চেঞ্জ ইন সিনারিও। আজকে সরকারের যদি শিক্ষক কর্মচারীর সংখ্যা যদি হাজারে হাজারে কমে যায়, যদি কোনো রিক্রুটমেন্ট না থাকে, প্রত্যেক দিন আমরা দেখছি, প্রত্যেক মাসে বলবো যে শিক্ষক কর্মচারীরা রিটায়ারমেন্টে যাচ্ছেন, তাদের কোনো রিপ্লেসমেন্ট আসছে না। স্কুলগুলোর মধ্যে একটা বাজে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, স্কুলের শিক্ষকদের অন্যান্য কাজে জড়িত করা হচ্ছে। সেই জায়গায় অশিক্ষক পদের কথা চিন্তা করা হয়েছিল যখন বাম আমল ছিল, তখন অশিক্ষক পদের চাকরিগুলো তো তারা দিতে পারেননি। সেই জায়গায় শিক্ষকদের দিয়ে অশিক্ষক কাজকর্ম তাদের দিয়ে করানো হচ্ছে। ডেটা এন্ট্রি করছে কেউ গিয়ে কোথাও বসে আছে অন্য কিছু ট্রেনিং এর জন্য। এইভাবে তো মানে শিক্ষা ব্যবস্থা যদি চলে, আর সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন, আমাদের রাজ্য ছোট হতে পারে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্পটস ছিল আমাদের রাজ্যের। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ফুল টাইম একটা শিক্ষামন্ত্রী নেই, তার থেকে বেশি দুর্ভাগ্যের আর কি হতে পারে। যিনি মুখ্যমন্ত্রী, তিনি 22টা 23টা 24টা দপ্তর নিয়ে বসে আছেন। আরে 24 ঘন্টায় মশাই যদি 1 ঘন্টা করে সময় দেন তাহলে ওনার কাছে যতগুলি দপ্তর আছে সবগুলির কাজ করে ছাড়তে পারবেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। না, এখানে প্রশ্ন হচ্ছে যে দপ্তরের যে কাজ, দপ্তর কি ধরনের ভূমিকা নিচ্ছে এখন? আপনি যেটা বলছেন যে ফুল টাইম মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজে দায়িত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে দায়িত্বে রয়েছেন, সেটা তো অবশ্যই আরো ভালো কথা হওয়ার কথা, কারণ গুরুত্ব আরো বাড়ার কথা ছিল। এখন
যেভাবে সাজানো হচ্ছে, যে কোনো একটা চেঞ্জ যখন হয়, যে কোনো একটা যখন পরিস্থিতিটা এনইপি হোক বা বিদ্যাজ্যোতি হোক, যখন চেঞ্জ হয়, রাজ্য কিছুদিন আগে দুটো সেন্ট্রাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় দুটো পেয়েছে, একটা উদয়পুর, একটা ধর্মনগর। এখন এভাবে যখন কোনো ধরনের চেঞ্জ হয় তখন কিছুটা সমস্যা হয়, এটা সবাই বিদ্যাজনরা সবাই স্বীকার করছেন, এক বাক্যে স্বীকার করছেন। আমরা কি সেই ফেজটাকে নিয়ে আলোচনা করছি? আমরা কি রাজ্যের ভবিষ্যৎটা কোনোভাবে কি উজ্জ্বল দেখছি? আমি আবার ফিরে যাচ্ছি সেই জায়গাটাতে, যে প্রত্যেক মহকুমায় যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন হয়েছিল তখনও কিন্তু বিতর্ক হয়েছিল যে ইংলিশ মিডিয়ামে কে পড়বে, এইসব স্কুলে কেউ যাচ্ছে না, ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বলা হয়েছিল। কিন্তু আজ আবারও বলছি, আজ সেই স্কুলগুলোতে ভর্তির জন্য লাইন ধরে এবং ভর্তি হতে পারে না। তাহলে এইটাও কি আমরা কি এনইপি বা বিদ্যাজ্যোতিও কি আগামী দিন আমরা ভালো ফলাফল দেখতে পারি? লেট আস থিঙ্ক পজিটিভলি। যদি কোনোভাবে এর জন্য কি করতে হবে, মানে বাতিলটা তো একটা কোনো সলিউশন হলো না। না না, বাতিল যখন একটা পলিসি গোটা ফ্রেমওয়ার্কটা এটার এক্সক্লুশন, এটার প্রাইম এজেন্ডা হয়ে যাবে, তখন এটাকে পুরো খোলচে এটাকে বাতিল করা ছাড়া অন্য কোনো উপায় তো আমরা দেখছি না। বিদ্যাজ্যোতি নিয়ে যেই ব্যাপারটা হলো, বিদ্যাজ্যোতির রেজাল্ট আপনারা দেখলেন, আমি আগেও বললাম, আর ইংলিশ মিডিয়াম নিয়ে দীপেন্দা যে কথাটা বলছিলেন, ইংলিশ মিডিয়াম যদি আপনি 1 ক্লাসে একটা ছেলেকে ভর্তি করেন, যেটা আগেও হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে, যখন ফেজ ওয়াইজ সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, কেউ কিন্তু ফট করে বলেনি যে তুমি 9 ক্লাসে পড়ছো, তোমার আগামী বছর 10-এ ইংলিশে পরীক্ষা দিতে হবে, কিংবা তোমার সেই ইংলিশ মিডিয়াম স্কুলটাতে পড়বার জন্য আলাদা করে টাকা দিতে হবে, সেটা কিন্তু আমরা বলিনি। যেটা বামেদের, যেটা বাম আমলে যেটা পলিসি ছিল, সেটা ছিল ইনক্লুশনারি। তো ইনক্লুশন ছিল, এখন এটা তো এক্সক্লুশনারি। এখন আমি একটা উদাহরণ দিতে চাইছি এখানে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে একবার গিয়ে খোঁজ করে দেখুন, যে ছেলেমেয়েরা আজকে 11-এ ভর্তি হচ্ছে তাদের সংখ্যা কমে গেছে। আপনি অফিস টিলার স্কুলে যান, আমতলী স্কুলে যান, আমি শহরের পাশের স্কুলগুলোরই কথা বলছি, কিংবা অন্যান্য স্কুলে যেতে পারেন, সেখানে সেই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু নিজের স্কুলে আর ভর্তি হতে চাইছে না। তারা প্রয়োজনে বাড়ি থেকে দূরে হলেও অন্যান্য স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, কারণ সেটা চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার চলে আসছে। ইংরেজি মাধ্যমটা তো চাপিয়ে দেওয়া যায় না কারোর উপরে, ভাষা কারোর উপরে চাপানোর ব্যাপার না। ওকে মনীষ, এডিসি নিয়ে আমরা কথা শুনি বারবার বারবার, অভিযোগ উঠে আসে যে এডিসিতে বিভিন্ন স্কুলের শোচনীয় অবস্থা। এডিসি নিয়ে কি ধরনের সমস্যা আছে মানে এই মুহূর্তে স্কুলগুলোতে? শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রথমত শিক্ষা ব্যবস্থা যদি বলতে চাই, একটু বিদ্যাজ্যোতি একটু টাচ করে যাব। সরকার একটা পলিসি নিয়েছিল যে বিদ্যাজ্যোতি, ওরা কি লক্ষ্যে নিয়েছে এটা তো সরকারই জানবে। কিন্তু একটা বলতে চাইবো যে যখন আমরা যে কোনো একটা বিষয়, যে কোনো একটা লক্ষ্য নিয়ে আমরা যাই, প্রথম আমাদেরকে সেটা বিষয়ে আমরা প্রথম ভালোভাবে দেখাশোনা করার দরকার। কারণ ধরে নিলাম আমি একটা ভেহিকেল কিনতে যাব, প্রথম আমাকে সেই ভেহিকেল চালানোটা শিখতে হবে, এবং সাথে আমার ডকুমেন্টারি, আমার লাইসেন্স আছে কিনা সেটা আমার দেখা দরকার, আমাকে ফুল ট্রেন হতে হবে। সরকার যেহেতু বিদ্যাজ্যোতি একটা চালনা করতে যাচ্ছে, তাতে সরকার প্রথম দেখা ছিল যে স্কুলগুলির মধ্যে যে টিচার, যে শিক্ষক যারা আছে, ওরা কি ফুললি ট্রেন, যে ওরা বিদ্যাজ্যোতি আন্ডারে ওরা ছাত্রদেরকে শেখাতে পারবে, এবং স্কুলগুলি ইনফ্রাস্ট্রাকচারগুলি কি সেই পর্যাপ্ত পরিমাণে কি তৈরি হয়েছে যে বিদ্যাজ্যোতির আন্ডারে যদি যায়। বিদ্যাজ্যোতি আন্ডারে তো অনেক, সরকার তো কত কোটি জানি একটা টাকা ওরা একটা নতুন স্কুল টিচার রিক্রুট করার কথা ছিল বিদ্যাজ্যোতির জন্য আলগা করে, সেটা কি একটা হয়েছে নাকি? তো সেই বিষয়ে দেখা যায় কি যে বিদ্যাজ্যোতি যখন ওরা লাগু করেছে, তো ছাত্ররা একটা আতঙ্কে চলে গেছে যে ওরা একটা বাংলা মিডিয়াম পড়া ছিল, যে হঠাৎ করে ওরা একটা নতুন কিছু একটা পেয়েছে। তো ওরা কিন্তু ঘোরার থেকে পায়নি, ওরা হঠাৎ করে পড়তে পড়তে একটা উপরে আসলো, সেখান থেকে ওদেরকে একটা হাতে থামিয়ে দেওয়া হলো কি বিদ্যাজ্যোতি। তো যাই হোক, ছাত্ররা এটা নিয়ে পড়াশোনা করছে, কিন্তু দেখা গেল যে এক ক্যাটাগরি একটা স্কুল ছিল খুমুলুঙ্গে, খুমপুই একাডেমি, স্কুলটা খুব ভালো এবং ছাত্রছাত্রীরা ভালোই রেজাল্ট করতো, কিন্তু দেখা গেল যে লাস্ট ইয়ারে 60% অ্যাবভ আই থিঙ্ক ছাত্ররা পাস করতে পেরেছে। তো সেটা এটা একটা উদাহরণ, জ্বলন্ত একটা উদাহরণ যে সরকার যে কি একটা প্রকল্প নিয়েছে, যে একটা পলিসি নিয়েছে, যে যারা ছাত্রছাত্রীরা এখনো আতঙ্কে আছে যে ওরা কি নিয়ে পড়ছে, মানে কোন কি বিষয় নিয়ে ওদেরকে সরকার হাতে থামিয়ে দিয়েছে, যে কি একটা পলিসি নিয়েছে, ওরা পড়াশোনা করছে। এবং
শিক্ষক তো আমরা একটু বলতে গেলে যে প্রথম তো শিক্ষক প্রয়োজন, সে যেহেতু ছাত্রছাত্রীদেরকে দেখাশোনা করা তো পুরো শিক্ষকের উপর দায়িত্ব। যেখানে দেখা যায় আমাদের যে শিক্ষকরা আছে যারা অনেক যারা পুরানো যারা শিক্ষক ওরা তো রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে কি যে যারা রয়ে গেছে ওরা আমি ওদের শিক্ষাগত কেমন তুলনা করছি না, আমি ওদেরকে সম্মান জানাই, কিন্তু আদৌ কি ওরা কি ফুলি ট্রেন যে ওরা ইংলিশ মিডিয়াম ছাত্রদেরকে ওরা ঠিক করে পড়াশোনা করাতে পারবে? তো সেটা কিন্তু সরকারের ভাবনা চিন্তা করা দরকার ছিল যে পর্যাপ্ত পরিমাণে একটা শিক্ষা ওরা যদি নিয়োগ করে, অনেক টেট করে ওরা ছাত্রছাত্রী বসে আছে, তো এই ধরনের ছাত্রছাত্রীদেরকে যদি বেকারদের যদি ওরা রিক্রুট করে যদি সেই বিদ্যাজ্যোতি প্রকল্প যদি ওরা ইমপ্লিমেন্ট করতে চায়, তাদের হাতে যদি স্কুলগুলি থামিয়ে দেওয়া হয়, ফুললি ট্রেন করে যদি থামিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হতো। আমি কিন্তু বিদ্যাজ্যোতির পক্ষে বিপক্ষে কিন্তু আমি বলছি না। ওকে, এখানে আরেকটা কথা অ্যাড করতে চাইবো। কথা হয়েছিল কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর জন্য নতুন করে শিক্ষক অশিক্ষক নিয়োগ করা হবে, কিন্তু দেখা গেল যে কিছু সংখ্যক স্কুলে তো নিয়োগ হয়েছে। আগরতলা থেকে কেউ গিয়ে বিশালগড়ে 5-6 হাজার টাকার বিনিময়ে আমাদের এখানে মানে শিক্ষা দীক্ষার অবস্থাটা সেই জায়গায় এসে পৌঁছেছে যে একটা ছেলে মেয়ে পাশ করে কিছু একটা কোর্স নিয়ে তারপর 5-6 হাজার টাকার জন্য আগরতলা থেকে আমি এমন চিনি যারা আগরতলা থেকে বিশালগড়ে অফিসটিলা স্কুলের মধ্যে অব্দি গিয়ে যারা এই 5-6 হাজার টাকা 7 হাজার টাকা 8 হাজার টাকার বিনিময়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। তো সেই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর জন্য যারা টিচার রিক্রুট হয়েছে তাদেরকে কিন্তু কোনো পার্মানেন্ট বেসিসে রিক্রুটমেন্ট দেওয়া হয়নি। লাইব্রেরিয়ানের কথা ছিল, হয়নি। স্পোর্টস টিচারের কথা ছিল, হয়নি। যদি বলেন এই গান বাজনা কিংবা মিউজিকের জন্য টিচার আলাদা করে দেওয়ার কথা ছিল, সেটাও হয়নি। তাহলে হয়েছেটা কি? সেই যে ডেভেলপমেন্ট ফি গুলো নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে, সেই ডেভেলপমেন্ট ফির হিসাবটুকু আমরা চাইছি। সেই ডেভেলপমেন্ট ফির হিসাবটুকু কি সরকার দেবে? ওকে, আমরা অবশ্যই বিদ্যাজ্যোতি নিয়ে কথা বলেছি, আমরা শিক্ষার ব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলছিলাম। আমরা আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসছে, ছোট্ট করে 2 মিনিট সময় হাতে আছে, 1 মিনিট দুজনের কাছে একটা বিষয় নিয়ে জানতে চাইব। আমরা আজকাল দেখছি, লক্ষ্য করছি অনেকগুলো বিষয় নিয়ে, যে কোনো বিষয় সেটা ছোট হোক বা বড় হোক বা যে কোনো সমস্যা হলে রাস্তায় বসে পড়ছে ছাত্রছাত্রীরা। এটা এই যে প্রতিবাদের যে এই ভাষা, রাস্তা অবরোধ, এটাকে আপনি ব্যক্তিগতভাবে এবং আপনার সংগঠন সেটাকে সমর্থন করেন কিনা? সৌরভ, প্রথম আপনার কাছে, তারপর মনীষ আপনার কাছে আসবে। দেখুন, ছাত্রছাত্রীরা কিন্তু একদিনেই পথ অবরোধের মতো সেই ধরনের সিদ্ধান্তে নেমে আসছে না। ক্ষোভটা প্রতিনিয়ত জমতে জমতে অবশেষে গিয়ে পথ অবরোধের হিসেবে আমরা সেটা আপনাদের ক্যামেরায় উঠে আসছে, আপনাদের ক্যামেরার যে ওঠা ছবি তার মাধ্যমে আমরা দেখছি। কিন্তু সেটা কিন্তু একদিনে হচ্ছে না। দাবিটা কিন্তু তারা প্রতিনিয়ত জানিয়ে আসছেন, শেষ বিকল্প হিসেবে তারা পথ অবরোধে নামতে বাধ্য হচ্ছেন। তো এই ধরনের স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীদের মধ্যে রাস্তা অবরোধের ব্যাপারটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। তো সেই ব্যাপারটা যখন তাদের দাবি কি, তাদের কি অন্যায্য কোনো দাবি আছে? তাদের দাবি তো ন্যায্য, তাহলে আমরা তার বিরোধিতা করতে যাব কেন? তাদের দাবি কি? তাদের দাবি শিক্ষক চাই, তাদের দাবি স্কুলে ক্লাস হতে হবে, সেটা তাদের দাবি। তারা কিন্তু ক্লাস করব না এই বলে কিন্তু রাস্তায় বসছে না, কিংবা শিক্ষক কেন আসছে স্কুলে সেটা নিয়ে কিন্তু বসছে না। তো অবশ্যই তাদের যদি ন্যায্য দাবি থাকে তাহলে আমরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। ওকে, মনীষ, আপনার কি অবস্থান এই বিষয়ে? দেখুন, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে যাচ্ছে, কি বিষয়ে নেমে যাচ্ছে? ছাত্ররা চাইছে যে শিক্ষা দাও, ওদের শিক্ষার জন্য রাস্তা নামছে। শিক্ষা দাও, ওরা পড়তে চায়, ছাত্ররা পড়তে চায়, শিক্ষার অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব। আমি যদি এখন বলি খুমুলুঙে একটা কলেজ আছে, খুমুলুং ডিগ্রি কলেজ, সেটা শুধু নামে একটা কলেজ, সেটা না কলেজের কোনো বাউন্ডারি আছে, কলেজের কোনো কমন গার্ল রুম আছে, না কোনো কমন বয়েজ রুম আছে। ইভেন কলেজের মধ্যে লাইব্রেরিয়ান এবং কি বলে সেটাকে কোনো জিমের জন্য কোনো একটা নেই। তো সেখানে একটা এটাই যে ছাত্ররা যে আন্দোলন করছে, রাস্তায় নামছে, কিসের জন্য? শিক্ষার জন্য। এবং শিক্ষাকে যারা উন্নত মানে ওরা আরো এগিয়ে নিয়ে যেতে পারে তার বিষয়ে ওরা আন্দোলন করছে। তো যখন আমরা দেখি যে আমরা শিক্ষার জন্য আমরা আন্দোলন করতে হচ্ছে এই রাজ্যে, তাহলে তো আমরা ভাবনা চিন্তা করা দরকার যে কিভাবে কি হচ্ছে, যে শিক্ষার জন্য যদি আমরা আন্দোলন করতে হয় তাহলে শিক্ষার দিকটা কোথায় যাচ্ছে, এটা অনেক বড় প্রশ্ন। এখানে একটা জিনিস লাস্ট একটা কমেন্ট অ্যাড করতে চাইবো। আমাদের রাজ্যে শিক্ষা, যেটা ইনক্লুশনের কথা বলছিলাম, এখন এটা বাণিজ্যে পরিণত হয়েছে। আমরা দেখছি যে মেধাবী ছেলেমেয়েরা তাদের পড়ার সুযোগ পাচ্ছে না,
প্রফেশনাল ডিগ্রি কলেজগুলোর মধ্যে সেখানেও আমরা দেখছি বেসরকারি প্রতিষ্ঠানকে জায়গা করে দেওয়া হচ্ছে। দীপেন্দু, একটা কথা জানেন, আমাদের রাজ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভাব নেই, ডাবল ডিজিটে বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু ছেলেমেয়েরা কি আদৌ সেখানে টাকা দিয়ে এত টাকা দিয়ে পড়তে পারছে? আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণ তুলে ধরবো। আমাদের রাজ্যে এখন বহুল চর্চিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ। শান্তিনিকেতন মেডিকেল কলেজে 1 কোটি টাকার বিনিময়ে একটা ছেলে মেয়েকে সেখানে ভর্তি করাচ্ছে তাদের মা বাবা। শিক্ষাকে বাণিজ্যের স্তরে নামিয়ে এনেছে সরকার, আইজিএম হাসপাতালকে তাদের কাছে লিজ করে দিচ্ছে। কিন্তু সেখানে দেখছি আমরা যে সেখানে যেই ফ্যাকাল্টি লিস্ট দেওয়া আছে তাদের ওয়েবসাইটে, কলেজের ওয়েবসাইটে, সেই ফ্যাকাল্টি লিস্টের ফ্যাকাল্টিরা আদৌ আছে কি এখানে কলেজে আসছে সেই ব্যাপারে অবধি তারা কেউ জানে না। ঠিক, তো আমরা এই এই যদি বিষয়টা নিয়ে শিক্ষার অবশ্যই অবস্থা হয় তাহলে বুঝতে হবে যে মানে সরকারের বিফলতাটা কতটুকু। ঠিক, আমরা বিদ্যালয় শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা অবধি আমরা শিক্ষাঙ্গনের নানান দিকে অবশ্যই চোখ রাখলাম। আজ সমস্যা অনেক রয়েছে এবং সেই সমস্যাগুলো অভিযোগ অবশ্যই ছাত্র সংগঠন করছে। দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিলেন আজ। শিক্ষাঙ্গনে আসলে দর্শক বন্ধুরা কোনো ধরনের সমস্যা হলে সেই সমস্যা মেটানোর দায়িত্ব স্কুলের শিক্ষকদের কিংবা প্রধান শিক্ষকের, কিন্তু আজকাল প্রায় দেখা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে। রাস্তা অবরোধ যেন যে কোনো সমস্যার প্রতিবাদের একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছে। স্কুলে শিক্ষক নেই, রাস্তা অবরোধ। শিক্ষক বদলি করা হয়েছে, রাস্তা অবরোধ। স্কুলে বিদ্যুৎ নেই, জল নেই, অন্য কোনো সমস্যা, রাস্তায় বসে পড়ছে ছাত্রছাত্রীরা। এমনকি পরীক্ষায় অকৃতকার্য হয়েও রাস্তা অবরোধ করছে ছাত্রছাত্রীরা। স্কুল কলেজের সমস্যা কি শিক্ষক, অধ্যাপক, প্রিন্সিপালরা সমাধান করতে পারছেন না? যদি না পেরে থাকেন তাহলে সব গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে কার দৃষ্টি আকর্ষণ করতে চায় ভাববার সময় হয়ে গেছে। দপ্তর কি গুরুত্ব সহকারে ছাত্রদের সমস্যাগুলো দেখছে এবং সেগুলো মেটানোর জন্য আন্তরিকতার পরিচয় দিচ্ছে? তার জন্য নজর রাখছি আমরা নজর রাখছি রাজ্যের শিক্ষাঙ্গনে। আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।